লার্নিং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমার আওয়াজ ক্লিয়ার হচ্ছে? তোমরা চ্যাট বক্সে জানাও, কুইক লাইভ চলে আসো। তাহলে আজকে আমরা শুরু করব জলস্থল বাতাস। সেই জলস্থল এবং বাতাসের কতগুলো সিলেক্টেড কোশ্চেন। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, পৃথিবীতে জল, স্থল এবং বাতাস কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আগে আমরা জানব। তাহলে পৃথিবীর যে উপরিভাগে শিলা ও মাটি দ্বারা গঠিত যে শক্ত আবরণ, সেটা হচ্ছে স্থলভাগ। আর ভূপৃষ্ঠের নিচু অংশে বা অবনমিত অংশে যে জলপূর্ণ স্থান, সেই জলপূর্ণ স্থানকে বলা হচ্ছে জলভাগ। আর পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে তিনটে। তাহলে পৃথিবীর উপরিভাগের শিলা এবং মাটি দ্বারা ভূত্বক বা স্থলভাগ, ভূপৃষ্ঠের নিচু জায়গাগুলো যেগুলো জলপূর্ণ অবস্থায় রয়েছে সেই জায়গাগুলোকে জলভাগ বলা হয় বা বায়ুমণ্ডল বলা হয়। আর পৃথিবীর চারপাশে ঘিরে থাকা বায়ুমণ্ডলের একটা আস্তরণ, সেটা বলা হচ্ছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বা বাতাস বলি। তাহলে কিভাবে সৃষ্টি হয়েছে না, আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে। তাহলে সময়কালটা ভেরি ইম্পর্টেন্ট। সৃষ্টিকালে পৃথিবী ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। ক্রমে তা কোটি কোটি বছর ধরে পৃথিবী সেই তাপ বিকিরণ করে ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। সেকেন্ড, তাপ বিকিরণের ফলে পৃথিবীর উপরিভাগ শীতল হয়ে জমাট বেঁধে একটি কঠিন আস্তরণ তৈরি করে, যা আজকের ভূত্বক নামে পরিচিত। তাহলে পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে ভূত্বক। ভূত্বকের উপরের যে উঁচু স্থান, সেই উঁচু স্থানগুলোকেই বলা হচ্ছে স্থলভাগ। ক্রমাগত তাপ বিকিরণের ফলে শীতল হওয়ার সময় পৃথিবীর উপরিভাগে কিছু গ্যাস এবং জলীয় বাষ্পের সৃষ্টি হয়। এক্ষেত্রে মনে রাখা দরকার যে পৃথিবী সৃষ্টির পর পৃথিবীর উপরিভাগে অসংখ্য আগ্নেয়গিরির অবস্থান ছিল। সেই আগ্নেয়গিরি থেকে বাষ্প, গ্যাস, ছাই, ভস্ম ইত্যাদি বের হয়। সেটা বায়ুমণ্ডলে মেশে এবং বায়ুমণ্ডল সৃষ্টি করে। সেই গ্যাস, বাষ্প মিশে গিয়ে কি হয় না, বায়ুমণ্ডল সৃষ্টি করে। এক্ষেত্রে আগ্নেয়গিরির প্রধান ভূমিকা ছিল এই বায়ুমণ্ডল সৃষ্টির ক্ষেত্রে। তাপ বিকিরণের ফলে পৃথিবীর উপরিভাগের নিচু অংশগুলো, তাহলে এই যে গ্যাস এবং বাষ্প ঊর্ধ্বাকাশে কি হয় না, মেঘ সৃষ্টি করে। না, এই মেঘ থেকে হাজার হাজার বছর ধরে বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টির জল পূর্ণ হয়ে নিচু জায়গাগুলোতে জল জমে আজকের এই সাগর এবং মহাসাগর সৃষ্টি করেছে, অর্থাৎ জলভাগ সৃষ্টি করেছে। তাহলে সাগর মহাসাগর সৃষ্টির পর অন্যান্য জলভাগগুলো সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন যে পৃথিবীর বায়ুমণ্ডল যদি না থাকে তাহলে কি হবে? তাহলে এর প্রধান উত্তর হচ্ছে যে গ্যাসীয় আবরণ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীকে বলয় আকারে ঘিরে রেখেছে, তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত এই বায়ুমণ্ডল বিস্তৃত। বায়ুমণ্ডল না থাকলে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও কিন্তু প্রাণহীন হয়ে পড়ত, পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতো না। আবার বাতাস ছাড়া জীবজগতের পক্ষে কোনো মতে বেঁচে থাকা সম্ভব নয়। দিনের বেলা সূর্যের প্রচণ্ড উত্তাপ এবং রাতের বেলা সূর্যের তাপের যে বিকিরণ ঘটে, অর্থাৎ দিনের বেলা ভূপৃষ্ঠ যে পরিমাণ
তাপ গ্রহণ করে, রাতে সেই পরিমাণ তাপকে ছেড়ে দেয়। ফলে এই যে গ্রহণ করে এবং ছেড়ে দেওয়া দুটোর মধ্যে সমতা আছে বলে একটা অনুকূল আবহাওয়া সৃষ্টি হয়েছে। সেই অনুকূল আবহাওয়া সৃষ্টি হয়েছে বলে জীবজগৎ কিন্তু বেঁচে আছে। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে দিনের বেলায় সূর্যের তাপ, শোষিত তাপ, সেটা কিন্তু বিকিরিত হতে পারতো না, কারণ বিকিরণে সাহায্য করে কিন্তু বায়ুমণ্ডল, বায়ুস্তরগুলো বিকিরণে সাহায্য করে। ফলে সূর্যাস্তের পর অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর ভীষণ ঠান্ডা পড়তো এবং সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম অনুভূত হতো। মহাকাশ থেকে প্রায় 10,000 কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, আর এই বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, যার ফলে কিন্তু পৃথিবীতে এরা পৌঁছায় না এবং পৃথিবীর জীবগুলোকে রক্ষা করছে বায়ুমণ্ডল এইভাবে উল্কাপাতের হাত থেকে। এছাড়া বায়ুস্তর না থাকলে সূর্য থেকে যে আগত বিভিন্ন ক্ষতিকর রশ্মি, যেমন অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি, সেগুলো পৃথিবীতে সরাসরি পৌঁছাতো এবং পৃথিবীর জীবজগতের ক্ষতি করত। তাহলে বায়ুস্তর যদি না থাকতো তাহলে উল্কাগুলো সরাসরি পৃথিবীতে আসতো এবং পৃথিবীর ক্ষতি করতো। এর সঙ্গে আরেকটা পয়েন্ট যোগ করে নাও যে সূর্য থেকে আগত যে ক্ষতিকর রশ্মিগুলো, 5 নম্বর পয়েন্ট, সেই ক্ষতিকর রশ্মিগুলোকে বায়ুমণ্ডল কি করে না, বায়ুমণ্ডল কিন্তু রক্ষা করে এবং বায়ুমণ্ডল রক্ষা করার ফলে কিন্তু পৃথিবীতে ওইসব ক্ষতিকর রশ্মিগুলো কিন্তু পৌঁছায় না, যার ফলে আমরা কিন্তু এখনো ঠিকঠাকভাবে বেঁচে আছি। তাহলে বিশাল গুরুত্বপূর্ণ এই বায়ুমণ্ডল। এবার আসি, তাহলে না থাকলে কি হতো, আবার কি কি উপকার করে না, পরিবেশের পক্ষে এবং জীবজগতের পক্ষে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই বায়ুমণ্ডল। বিভিন্ন ক্ষেত্রে মানে বায়ুমণ্ডল আমাদের উপকার করে, যেমন শ্বাসকার্যের জন্য অবশ্যই প্রাণদায়ী অক্সিজেন দেয়। সমগ্র প্রাণী জগৎ উদ্ভিদের উপর, খাদ্যের উপর নির্ভরশীল। কিভাবে না, উদ্ভিদ ওই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে নেয়। উদ্ভিদ যদি না খাদ্য তৈরি করে তাহলে উদ্ভিদ বেঁচে থাকতে পারবে না, আর উদ্ভিদ না বেঁচে থাকলে আমরাও কিন্তু খাবার পাবো না। বায়ুমণ্ডলে উপস্থিত ওজোন গ্যাস সে কি করে না, সূর্যের ক্ষতিকারক যে রশ্মি, অতিবেগুনি রশ্মি বা ইংলিশে আল্ট্রাভায়োলেট রে বলা হয়, সেই অতিবেগুনি রশ্মি থেকে কিন্তু আমাদের রক্ষা করে। যার ফলে যদি সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের বায়ুমণ্ডল ভেদ করে আমাদের গায়ের উপর পড়ে তাহলে কিন্তু চামড়ার ক্যান্সার বা ত্বকের ক্যান্সার সৃষ্টি হবে বা আরও অসংখ্য রোগ জ্বালা সৃষ্টি হবে। অসময়ে চোখে ছানি পড়বে, গাছের পাতা ঝলসে যাবে, উদ্ভিদ মারা যাবে, অনেক ক্ষতি করবে। বায়ুমণ্ডলের অস্তিত্বের ফলে কিন্তু জলের চক্রাকার আবর্তন অর্থাৎ জল চক্র সংগঠিত হয়। বায়ুমণ্ডল না থাকলে কিন্তু জল চক্র সংগঠিত হতে পারে না, কারণ জল চক্রের একটা প্রধান উপাদান হচ্ছে কিন্তু বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং শিলামণ্ডল, এই তিনটি উপাদানের মধ্যে জলের চক্রাকার আবর্তনকে বলা হচ্ছে জলচক্র। সেই জলের আবর্তন কিন্তু সম্ভব হবে না যদি বায়ুমণ্ডল না থাকে, কারণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরের দিকে উঠে শীতল হয়, শীতল হয়ে কি হয় না ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে, তারপরে সেই মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে। এইভাবে বায়ুমণ্ডল না থাকলে জলের চক্রাকার আবর্তন বন্ধ হয়ে যাবে। বায়ুমণ্ডলের অবস্থানের ফলে পৃথিবীতে অনুকূল আবহাওয়া সৃষ্টি হয়েছে। কিভাবে না, বায়ুমণ্ডল আছে বলেই কিন্তু দিনের বেলা সূর্যতাপ ফলে ভূভাগ উত্তপ্ত হয় এবং তাপ গ্রহণ করে, রাতের বেলা কি করে না ওই তাপটাকে সে ছেড়ে দেয়। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে কিন্তু সে বিকিরণ করতে পারতো না, তাপটাকে ছাড়তে পারতো না, যার ফলে কিন্তু অনুকূল পরিবেশের সৃষ্টি হয়েছে। এবার আসি সে পৃথিবীতে বৃষ্টিপাতের সৃষ্টি কিভাবে হয়েছে। আমরা চিত্রে একটু দেখে নেই যে বৃষ্টিপাতের সৃষ্টি
বায়ুমণ্ডল বায়ুমণ্ডল এবং শিলামণ্ডলের মধ্যে এর একটা সম্পর্ক রয়েছে, যেটা জলচক্রের মাধ্যমে সেটা সম্পাদিত হয়। তাহলে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল থেকে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠলো, শীতল হলো, ঘনীভবন ঘটলো এবং পরে মেঘ সৃষ্টি করলো। সেই মেঘ থেকে কি হলো না বৃষ্টিপাত ঘটলো। কোথায় ঘটলো না স্থলভাগে বা শিলামণ্ডলে ঘটলো, পাহাড় পর্বত বিভিন্ন এলাকায়। স্থলভাগে বৃষ্টিপাত ঘটার পর কিছু নিচু অংশগুলোতে জল জমা হলো, আবার কিছু অংশে জল কি করলো না মাটির তলাতে চুঁয়ে চুঁয়ে নিচের দিকে গিয়ে জমা হলো, অর্থাৎ যেটা ভৌম জল বলি, মাটির ভেতরকার জল বলি, যে জলটা আমরা টিউবওয়েল বা সাবমার্সিবল পাম্প থেকে তুলে আমরা পান করি, বিভিন্ন কাজে ব্যবহার করি। তাহলে এইভাবে আবার সেই জল পুনরায় আবার কিন্তু ভূপৃষ্ঠের প্রবাহের মাধ্যমে এবং নদী নালার মাধ্যমে কিন্তু আবার সেই সমুদ্রে বা জলভাগে গিয়ে মেশে। এইভাবে চক্রাকার পদ্ধতি চলতে থাকে। তাহলে এইভাবে কিন্তু বৃষ্টিপাত ঘটে এবং শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে একটা সংযোগ স্থাপিত হয়। তাহলে দেখে নেই কিভাবে সৃষ্টি হয়েছে। জলই হচ্ছে জীবন, এর প্রধান উত্তর হচ্ছে জলই জীবন। জল ছাড়া প্রাণের অস্তিত্ব কিন্তু কোনো মতে সম্ভব নয়। পৃথিবীতে বিভিন্ন উপায়ে বৃষ্টির সৃষ্টি হয়েছে। মেঘের মধ্যে ভাসমান জলকণাগুলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসে, তখন তাকে আমরা বলছি বৃষ্টিপাত। এবার বৃষ্টিপাত সৃষ্টির ব্যাখ্যা কিভাবে হয়েছে না, সৃষ্টির বহু কোটি বছর পর, অর্থাৎ পৃথিবী সৃষ্টির বহু কোটি বছর পরে পৃথিবীর বাইরের অংশে শীতল হয়ে যায় এবং আকাশে ভাসমান রাশি রাশি জলীয় বাষ্প শীতল হয়। তাহলে তাপ বিকিরণ করে শীতল হওয়ার সময় সেই তাপ বায়ুমণ্ডল সৃষ্টি করে এবং বায়ুমণ্ডল আস্তে আস্তে ঠান্ডা হয় এবং পরবর্তীকালে পরের পেজে আমরা দেখি এই শীতল হওয়া জলীয় বাষ্প আরও শীতল হলে তা জলকণায় পরিণত হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেই জলকণাগুলো বৃষ্টিপাত রূপে নিচে নেমে আসে। এছাড়া সূর্যের তাপে নদ নদী, জলাশয়, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে গিয়ে মেশে, আর জলীয় বাষ্পপূর্ণ বাতাস হালকা বলে উপরের দিকে ঊর্ধ্বগামী হয়, আর উপরের দিকে ঊর্ধ্বগামী হয়ে শীতল হয়, আরও উপরের দিকে উঠলে আরও শীতল হবে, তারপর ঘনীভূত হবে, মেঘ সৃষ্টি করবে, তারপর বৃষ্টিপাত ঘটাবে, যে চিত্রটার মাধ্যমে দেখানো হয়েছে। ওপরে ঠান্ডা বায়ুর সংস্পর্শে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আরও শীতল হয়ে ধূলিকণাকে আশ্রয় করে জলকণায় পরিণত হয় এবং বরফকণায় পরিণত হয় এবং মেঘ হয়ে ভেসে বেড়ায়। মেঘের মধ্যে ভাসমান জলকণাগুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষে যুক্ত হয়ে আরো বড় বড় জলকণায় পরিণত হয়, আর বড় বড় জলকণায় পরিণত হলে তারা ভারী হয়ে যায় আর বাতাসে ভেসে থাকতে পারে না, তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টিপাত রূপে কিন্তু ভূপৃষ্ঠে নেমে আসে। তাহলে দুটো কারণে সৃষ্টি হয়। এক হচ্ছে পৃথিবীর সৃষ্টির সময়কালে বৃষ্টিপাত, আর পৃথিবী সৃষ্টির পর মেঘ সৃষ্টি এবং বৃষ্টিপাত, এই দুটো মূল কারণ কিন্তু উল্লেখ করতে হবে। ঘনীভবন, জলীয় বাষ্প আরো শীতল হয়ে যখন ঘনীভূত হয় তখন তাকে বলছি ঘনীভবন, আর ঘনীভবনের পরের স্টেজ হচ্ছে মেঘ সৃষ্টি। তাহলে জলকণাগুলো অত্যধিক ঠান্ডায় কি হয়, ঘনীভূত হয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং ঘনীভবন হচ্ছে শীতলীকরণ, তারপরের ফেজ। শীতলীকরণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পগুলো যখন জলকণায় পরিণত হয় তখন তাকে বলা হচ্ছে ঘনীভবন সহজ ভাষায়। আর কারো কোশ্চেন আছে?
আর কারো কোনো কোশ্চেন? তাহলে এবার আসি পৃথিবীর যে মহাদেশ, সেই মহাদেশ এবং মহাসাগরগুলোর কি বৈশিষ্ট্য, এটা জানার আগে আমরা পৃথিবীর মহাদেশগুলো সম্পর্কে একটু দেখে নেই। না, পৃথিবীর মহাদেশ এবং মহাসাগরগুলো দেখে নেই আগে। তাহলে এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা, এটা আফ্রিকা মহাদেশ চিত্রে দেখতে পাচ্ছ, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ এবং ওসিয়ানিয়া মহাদেশ, তার সঙ্গে রয়েছে আন্টার্কটিকা বা অ্যান্টার্কটিকা মহাদেশ। এই মহাদেশ 7টি মহাদেশ অবস্থান করছে স্থলভাগ রূপে। তাহলে এই মহাদেশগুলো এবং মহাসাগরগুলো সম্পর্কে আমরা দেখে নেই। প্রথম হচ্ছে সবচেয়ে বৃহৎ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারতের দক্ষিণে ভারত মহাসাগর, আর দক্ষিণে হচ্ছে দক্ষিণ মহাসাগর বা কুমেরু মহাসাগর, আর আর্কটিক মহাসাগর বা সুমেরু মহাসাগর। তাহলে মহাসাগর এবং মহাদেশগুলোর অবস্থান আমরা চিত্রে দেখে নিয়েছি। এবার যে মহাদেশগুলোর কি বৈশিষ্ট্য আছে, না প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্থানগত বিস্তার। না ভূপৃষ্ঠের প্রায় 14.9 কোটি বর্গ কিমি স্থান জুড়ে এই মহাদেশগুলো অবস্থান করছে। এই যে 7টা মহাদেশ বললাম, এই মহাদেশগুলো হচ্ছে বৃত্তাকারে অবস্থান করছে। কিরকম, না সুমেরু বৃত্তকে কেন্দ্র করে মহাদেশগুলি বৃত্তাকারে অবস্থান করছে। অর্থাৎ একটা গ্লোবের মধ্যে মহাদেশগুলো যদি আঁকা যায়, তাহলে মহাদেশগুলো কিন্তু এই বৃত্তাকারে অবস্থান করছে, পরপর 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 অবস্থান করছে মহাদেশগুলো। এর প্রশস্ততা অর্থাৎ চওড়া কতটা, না পৃথিবীর মহাদেশগুলি পূর্ব পশ্চিমের চেয়ে উত্তর দক্ষিণে বেশি লম্বা। ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে চিত্রে দেখলেই বুঝতে পারবো যে উত্তর থেকে দক্ষিণে বেশি লম্বা পূর্ব পশ্চিমের চেয়ে। দেখতে পাচ্ছি চিত্রে উত্তর দক্ষিণে কিন্তু বেশি লম্বা পূর্ব পশ্চিমের চেয়ে, কারণ একদম আন্টার্কটিকা অবধি বিস্তার। দিকগত বিস্তার, না মহাদেশগুলি উত্তর দক্ষিণ বরাবর কিন্তু বিস্তৃত। স্বাভাবিক, উত্তর দক্ষিণ, উত্তর আমেরিকা উত্তরে অবস্থান করছে, দক্ষিণ আমেরিকা দক্ষিণে, আফ্রিকা দক্ষিণ, একদম পুরো সেন্ট্রাল প্রায়, এশিয়া মহাদেশের কিছু অংশ দক্ষিণে, কিছু অংশ উত্তরে, আবার ওসিয়ানিয়া দক্ষিণে, আন্টার্কটিকা দক্ষিণে, উত্তর দক্ষিণ বরাবর বিস্তার করছে। উত্তর গোলার্ধে বিস্তার, উত্তর গোলার্ধের প্রায় 5 ভাগের 2 ভাগ অর্থাৎ প্রায় 39% স্থান জুড়ে আছে মহাদেশগুলো। তাই উত্তর গোলার্ধে মহাদেশের বা স্থলভাগের পরিমাণ বেশি বলে উত্তর গোলার্ধকে বলা হচ্ছে স্থল গোলার্ধ বা মহাদেশ গোলার্ধ বলা হয়। দক্ষিণ গোলার্ধে অবস্থান, দক্ষিণ গোলার্ধে রয়েছে মাত্র 5 ভাগের 1 ভাগ অর্থাৎ প্রায় 19% রয়েছে দক্ষিণ গোলার্ধে। তাহলে উত্তর গোলার্ধে মহাদেশগুলো বেশি অবস্থান করছে বলে তাই উত্তর গোলার্ধকে মহাদেশ গোলার্ধ বলা হয় বা স্থল গোলার্ধ বলা হয়, কারণ মহাদেশগুলো হচ্ছে স্থলভাগ, আর দক্ষিণ গোলার্ধে মাত্র 19% অবস্থান করছে মহাদেশগুলো। এই মহাদেশের উচ্চতম অংশ রয়েছে হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8848 মিটার। তাহলে মহাদেশের উচ্চতম অংশ, তাহলে মাউন্ট এভারেস্ট রয়েছে, সেই মাউন্ট এভারেস্টে নেপাল তিব্বত সীমান্তে এই অংশে অবস্থান করছে মাউন্ট এভারেস্ট। পরে আসি
পরে হচ্ছে বৃহত্তম অংশ। না, স্থলভাগের বৃহত্তম অংশ বা পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, সবচেয়ে বড়, যার আয়তন প্রায় 4.4 কোটি বর্গ কিমি। তাহলে আয়তন পরীক্ষায় কোশ্চেন আসে, ভালো করে মনে রাখতে হবে। এশিয়া মহাদেশে হচ্ছে স্থলভাগের সবচেয়ে বৃহত্তম অংশ। আর এই মহাদেশগুলো গঠিত হয়েছে কোন কোন গঠনকারী মহাদেশগুলো কি কি? না, এশিয়া রয়েছে, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং আন্টার্কটিকা। এই 7টি মহাদেশ মিলে কিন্তু পৃথিবীর স্থলভাগ গঠন করেছে। এবার মহাসাগর এর বৈশিষ্ট্যগুলো কি কি আমরা দেখে নেই, চিত্রের মাধ্যমে দেখে নেই যে মহাসাগরগুলোর কি কি বৈশিষ্ট্য। আমরা প্রধান 5টা মহাসাগর, প্রধান নয়, প্রধান 3টে মহাসাগর। এক হচ্ছে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বৃহত্তম, সেকেন্ড আটলান্টিক, থার্ড হচ্ছে ভারত। এছাড়া আরও দুটো মহাসাগর আছে, যেটা সুমেরু মহাসাগর বা আর্কটিক মহাসাগর, আরেকটা রয়েছে কুমেরু মহাসাগর বা দক্ষিণ মহাসাগর আন্টার্কটিকাকে ঘিরে। কিন্তু 3টে মহাসাগর প্রধান। তাহলে এই মহাসাগরের কি বৈশিষ্ট্য রয়েছে? না, ভূপৃষ্ঠের প্রায় 36.1 কোটি বর্গ কিমি স্থান জুড়ে জলভাগ তথা মহাসাগরগুলো অবস্থান করছে। বৃহত্তম অংশ, না পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। এর ক্ষেত্রমান প্রায় 15.56 বর্গ কিমি, যা পৃথিবীর মোট স্থলভাগের ক্ষেত্রমানের থেকেও বেশি। ভেরি ইম্পর্টেন্ট। মহাসাগরের গভীরতম অংশ প্রশান্ত মহাসাগরে রয়েছে অবস্থিত মারিয়ানা খাত, যার গভীরতা 11,033 মিটার বা আমরা 11 কিমি বলতে পারি, প্রায় 11 কিমি। তাহলে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার, তার থেকেও অনেক বেশি গভীরে অবস্থান করছে কিন্তু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, এটা জলভাগের বা মহাসাগরের সবচেয়ে নিম্নতম বা গভীরতম অংশ। মহাসাগরগুলি উত্তর দিকে সংকীর্ণ, তাহলে হলেও দক্ষিণ দিক কিন্তু চওড়া। চিত্রে আমরা দেখে নেই, দেখো এর উত্তর দিক সংকীর্ণ কিন্তু দক্ষিণ দিক চওড়া। আবার ঠিক আটলান্টিক মহাসাগরের উত্তর দিক সংকীর্ণ কিন্তু দক্ষিণ দিক দেখো চওড়া। ভারত মহাসাগর দেখো উত্তর দিক সংকীর্ণ কিন্তু দক্ষিণ দিক চওড়া। তাহলে উত্তর দিক সংকীর্ণ হলেও মহাদেশগুলো কিন্তু মহাসাগরগুলো কিন্তু দক্ষিণ দিকে বেশি চওড়া হয়। দিকগত বিস্তার, অর্থাৎ মহাসাগরগুলির বিস্তার কিন্তু পূর্ব থেকে পশ্চিম বরাবর। পূর্ব থেকে পশ্চিম বরাবর এটা প্রশান্ত মহাসাগর, পরপর আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আবার প্রশান্ত মহাসাগর, কারণ পৃথিবীটা গোল, আবার প্রশান্ত মহাসাগর ঘুরে আসবে। তাহলে পূর্ব থেকে পশ্চিমে বিস্তার করেছে। উত্তর গোলার্ধে বিস্তার, না উত্তর গোলার্ধের প্রায় 5/3 ভাগ, অর্থাৎ প্রায় 61% স্থান মহাসাগরের অন্তর্গত। ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। দক্ষিণ গোলার্ধে বিস্তার, দক্ষিণ গোলার্ধে প্রায় 5/4 ভাগ, অর্থাৎ 81% জলভাগের তথা মহাসাগরগুলির অন্তর্গত। 81%। তাই দক্ষিণ গোলার্ধকে বলা হচ্ছে জল গোলার্ধ। উত্তর গোলার্ধকে আমরা যেমন বলি স্থল গোলার্ধ, কারণ স্থলভাগের পরিমাণ বেশি বলে, ঠিক তেমনি দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি বলে আমরা একে জল গোলার্ধ বলি। এই জল গোলার্ধের কেন্দ্রে আছে কিন্তু আন্টার্কটিকা মহাদেশ। তাহলে জলগোলার্ধের কেন্দ্রে আমরা চিত্রে দেখে নেই, জলগোলার্ধ এটা তার কেন্দ্রে অবস্থান করছে কিন্তু আন্টার্কটিকা মহাদেশ
যদি গোলাকার পৃথিবীতে দেখো, এর কেন্দ্রে আন্টার্কটিকা মহাদেশ অবস্থান করছে। 5টা মহাসাগর নিয়ে গঠিত: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত এবং সুমেরু এবং কুমেরু মহাসাগর। এবার আসছি যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 5 নম্বরের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না, বায়ুমণ্ডলকে মোটামুটি 5টি স্তরে ভাগ করা হয়েছে। কি কি স্তর আমরা চিত্রে একটু দেখে নেই। চিত্রে দেখে নেওয়ার চেষ্টা করি যে প্রথম যে স্তর, সেই স্তরটার নাম হচ্ছে টপোস্ফিয়ার। সেকেন্ড যে স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, থার্ড যে স্তর মেসোস্ফিয়ার, ফোর্থ যে স্তর আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, আর রয়েছে তোমার এক্সোস্ফিয়ার রয়েছে। এই প্রধান 5টা। ম্যাগনেটোস্ফিয়ার স্তর সম্পর্কে তেমন কিছু জানা যায়নি এখন অবধি। তাহলে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আর একটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, এটা মনে রাখো। তাহলে উচ্চতা অনুযায়ী কিন্তু ভাগ করা হয়েছে। এর মধ্যে একটু মনে রাখতে হবে যে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এই 3টে স্তরকে নিয়ে গঠিত হয়েছে তোমার হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। কারণ হচ্ছে এই 3টে স্তরে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর অনুপাত প্রায় সমান থাকে। আর বাকি স্তরগুলোকে নিয়ে গঠিত হয়েছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল, যেখানে বায়ুমণ্ডলের উপাদানগুলো সমান অনুপাতে থাকে না, তখন তাকে বিষমমণ্ডল বলা হয়। তাহলে এবার আসি যে বায়ুমণ্ডলের সর্বশেষ বিস্তার হচ্ছে 10,000 কিমি পর্যন্ত। এই 10,000 কিমির পর্যন্ত প্রায় 90 কিমি পর্যন্ত, 80 কিমি পর্যন্ত অবস্থান করছে কিন্তু এই হোমোস্ফিয়ার। আর 80 থেকে 10,000 কিমি পর্যন্ত উচ্চতা পর্যন্ত অবস্থান করছে কিন্তু হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। হোমোস্ফিয়ারের মধ্যে পড়ছে 3টে স্তর: টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। আর হেটেরোস্ফিয়ারের মধ্যেও পড়ছে 3টে স্তর 80 থেকে 10,000 কিমির মধ্যে: থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে দেখে নেই প্রত্যেকটা স্তর সম্পর্কে কি বলা রয়েছে। না, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হচ্ছে এই টপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 কিমি উচ্চতা পর্যন্ত এই স্তর অবস্থান করে। না, এই স্তরে ধূলিকণা, জলকণা থাকে বলে মেঘ, ঝড়, বৃষ্টি হয়। তাই এই স্তরের আরেকটা নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। তাহলে ক্ষুব্ধমণ্ডল শব্দটা মনে রাখো। ক্ষুব্ধমণ্ডল কেন না, টপোস্ফিয়ার স্তরে ধূলিকণা, জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকে বলে এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি হয়, বায়ুমণ্ডলে গোলযোগ সৃষ্টি হয়, তাই একে টপোস্ফিয়ার বলা হয়। টপোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত যে স্তর রয়েছে তাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয়। এই স্তরে জলীয় বাষ্প, ধূলিকণা না থাকায় এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি সৃষ্টি হয় না, যার ফলে কিন্তু এই স্তরকে আমরা, যেহেতু ঝড় বৃষ্টি সৃষ্টি হয় না, তাই এই স্তরকে আমরা শান্ত মণ্ডল বলি। শান্ত মণ্ডল। আর এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের একটি স্তর রয়েছে। যে ওজোন গ্যাস হচ্ছে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, যার ফলে পৃথিবীর জীবজগৎ রক্ষা পায় ওই ওজোন গ্যাসের ক্ষতিকর প্রভাব থেকে। তাই এই স্তরটাকে আমরা, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটাকে আমরা ওজোনোস্ফিয়ারও বলতে পারি। পরে হচ্ছে 3rd নম্বর স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, যেটা স্ট্র্যাটোস্ফিয়ার উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি উচ্চতা পর্যন্ত যে স্তরটি, তাকে মেসোস্ফিয়ার বলা হয়। এই মেসোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, প্রধান বৈশিষ্ট্য একটা। পরে আসি, তাহলে মেসোস্ফিয়ার আমরা দেখে নেই।
80 কিমি উচ্চতা পর্যন্ত হচ্ছে মেসোস্ফিয়ার, 50 কিমি উচ্চতা পর্যন্ত হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, পরে হচ্ছে থার্মোস্ফিয়ার। না, মেসোস্ফিয়ারের পর ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তর তাকে থার্মোস্ফিয়ার বলা হয়। এই থার্মোস্ফিয়ারে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, তাই থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ারও বলা হয়। তাহলে থার্মোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরে প্রায় 750 কিমি, চিত্রে দেখে নেই, এক্সোস্ফিয়ার প্রায় 750 কিমি পর্যন্ত, এই এতদূর পর্যন্ত এক্সোস্ফিয়ার বিস্তৃত। এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ থাকে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থাকে প্রভৃতি অবস্থান করে এই স্তরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন पूछा যায় যে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অবস্থান করে। তাহলে যেমন বায়ুমণ্ডলের উপরিভাগ, বায়ুমণ্ডলের স্তরগুলোর বিন্যাস জানলাম, ঠিক তেমনি পৃথিবীর অভ্যন্তরভাগে স্তরগুলোর বিন্যাস জানবো। তার আগে আমরা চিত্রটা দেখে নেই। একদম পৃথিবীর উপরিভাগ, এই অংশ ভূপৃষ্ঠ, সেই অংশকে আমরা ভূত্বক বলছি। তাহলে এটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক। ভূত্বকের দুটো ভাগ, এটা মহাদেশ দিয়ে গঠিত, মহাদেশীয় ভূত্বক, আর এটা মহাসাগরের তলদেশ দিয়ে গঠিত, সেটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। তাহলে ভূত্বক প্রথম। এই পৃথিবীর অভ্যন্তরভাগ জানার জন্য অবশ্যই একটা উদাহরণ দেই যে অভ্যন্তরভাগটা কিন্তু অনেকটা আমাদের সেদ্ধ ডিমের মতো। অর্থাৎ সেদ্ধ ডিমের যেমন খোলাটা হচ্ছে ভূত্বক একটু শক্ত, তার ভেতরেরটা সাদা অংশটা একটু নরম, আর কুসুমটা আর একটু নরম। তাই তিনটে আমরা অভ্যন্তরভাগকে তিনটে স্তরে ভাগ করছি। ভূত্বক, সেকেন্ড হচ্ছে ভূত্বকের পরের যে স্তর, সেই স্তরটাকে আমরা বলছি গুরুমণ্ডল। তাহলে ভূত্বকের পরের স্তর হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের আবার দুটো ভাগ রয়েছে, এক হচ্ছে নিম্ন গুরুমণ্ডল আর ঊর্ধ্ব গুরুমণ্ডল। আমরা নিম্ন গুরুমণ্ডল এবং ঊর্ধ্ব গুরুমণ্ডল, তাহলে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল আমরা বলছি ভূত্বকটাকে। আর একেবারে কেন্দ্রে যে অংশটা, সেটাকে বলছি আমরা কেন্দ্রমণ্ডল। তাহলে কেন্দ্রমণ্ডল কিন্তু কঠিন লোহা এবং নিকেল দ্বারা গঠিত অবস্থান করছে। আর বহিঃকেন্দ্রমণ্ডল হচ্ছে, আবার কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ, সে দুটো ভাগকে আমরা বলতে পারি একটা বহিঃকেন্দ্রমণ্ডল, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল। এখানে একটা যদি ছবি এঁকে আমি দেখিয়ে দিতে পারি তাহলে অবশ্যই সুবিধা হবে। ডায়াগ্রামটা দেখো। তাহলে এটা হচ্ছে ভূত্বক, যার গভীরতা হচ্ছে প্রায় 30 কিমি। এটা হচ্ছে গুরুমণ্ডল, আর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে গুরুমণ্ডলের গভীরতা হচ্ছে প্রায় 2900 কিমি। আর একেবারে কেন্দ্র পর্যন্ত গভীরতা প্রায় 6370 কিমি। ভূত্বককে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে উপরিভাগটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, আর নিচের অংশটা হচ্ছে ভূত্বকের, সেটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। গুরুমণ্ডলকে দুটো স্তরে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে তোমার ঊর্ধ্ব গুরুমণ্ডল উপরের অংশটা, আর নিচের অংশটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডলের মধ্যে গভীরতা হচ্ছে প্রায় 700 কিমি। তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডল হচ্ছে 30 থেকে 700 কিমি,
আর 700 থেকে 2900 কিমি হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। কেন্দ্রমণ্ডলকেও দুটো ভাগে ভাগ করা হয়েছে। 2900 থেকে 5100 কিমি পর্যন্ত যে স্তর তাকে বলা হচ্ছে বহিঃ কেন্দ্রমণ্ডল এই অংশ, আর 5100 থেকে 6370 কিমি পর্যন্ত অংশকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে আমরা এই তিনটে স্তর সম্পর্কে জেনে নেব, যে ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তাহলে ভূত্বক হচ্ছে পৃথিবীর সব থেকে বাইরে এবং ওপরের যে শামুকের খোলকের মতো হালকা ও শক্ত স্তরটিকে বলা হচ্ছে ভূত্বক। এই স্তরে কি কি উপাদান থাকে না, সিলিকন থাকে, অ্যালুমিনিয়াম থাকে এবং ম্যাগনেসিয়াম থাকে। ভেরি ইম্পর্ট্যান্ট, এই তিনটে প্রধান উপাদান হচ্ছে ভূত্বক। আর এই উপাদানগুলো হালকা। এবার আছে গুরুমণ্ডল। ভূত্বকের নিচে নিকেল, লোহা, ক্রোমিয়াম, সিলিকা, ম্যাগনেসিয়াম প্রভৃতি পদার্থ দিয়ে গঠিত যে স্তর, সেই স্তরকে গুরুমণ্ডল বলে। এর গভীরতা প্রায় 2891 কিলোমিটার বা 2900 কিমি প্রায় গভীরতা পর্যন্ত বিস্তৃত। তাহলে উপাদানগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উপাদানগুলো মনে রাখতে হবে। কেন্দ্রমণ্ডল না, পৃথিবীর প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তির জন্য ভরকেন্দ্রের চারপাশে বা কেন্দ্রের চারপাশে নিকেল এবং লোহা দিয়ে গঠিত অত্যন্ত ভারী পদার্থ দিয়ে গঠিত এবং ঘন পদার্থগুলো জমা হয়ে বা সঞ্চিত হয়ে এই স্তরটি গঠিত হয়েছে। সেই স্তরটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই অংশের তাপমাত্রা খুব বেশি হয়, প্রায় 4000 থেকে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেরি ইম্পর্ট্যান্ট। গুরুমণ্ডলের উষ্ণতা হচ্ছে 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মনে রাখো, 2 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড গুরুমণ্ডলের উষ্ণতা, আর কেন্দ্রমণ্ডলের উষ্ণতা হচ্ছে 4000 থেকে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। পরে হচ্ছে আমরা প্রত্যেকটা স্তরের আবার বৈশিষ্ট্য জানবো। স্তরগুলো সম্পর্কে জানলাম, তাদের বৈশিষ্ট্য জানবো, যে টপোস্ফিয়ারের কি বৈশিষ্ট্য না। টপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে এবং যেটাকে আমরা বলছি নর্মাল ল্যাপস রেট। নর্মাল ল্যাপস রেট। কি হারে কমতে থাকে না, প্রতি কিমি উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। এই স্তরে বায়ু প্রবাহ, মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত সৃষ্টি হয়, তাই এই স্তরকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলি। আর বায়ু দূষণকারী প্রায় সকল পদার্থই হচ্ছে এই টপোস্ফিয়ারে অবস্থান করে। পরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। টপোস্ফিয়ারের উপরে অবস্থিত এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়েছে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্তরে উষ্ণতা কিন্তু বাড়তে থাকে। ভেরি ইম্পর্ট্যান্ট। এই স্তরে ওজোন গ্যাসের একটি স্তর আছে, সেজন্য এই স্তরকে আমরা ওজোনোস্ফিয়ার বলি। জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি না থাকা এই স্তরে মেঘ সৃষ্টি হয় না, তাই একে আমরা শান্তমণ্ডল বলি। এই শান্তমণ্ডল বলা হয় ঝড়ঝঞ্ঝা হয় না বলে। আর ঝড়ঝঞ্ঝা হয় না বলে এই স্তর দিয়ে কিন্তু জেট প্লেনগুলি চলাচল করে। তাহলে জেট প্লেন চলাচল করে কোন স্তরে? কোন স্তরে ওজোন গ্যাসের অস্তিত্ব রয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরে হচ্ছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে অবস্থিত এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা অতি দ্রুত হারে বাড়ে, অতি দ্রুত হারে কমতে থাকে। এই স্তরে বায়ুর চাপও অনেক কম হয়। মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ডগুলি অধিকাংশই এই স্তরে কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। তাহলে উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে ছাই হয়ে যায়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, না মেসোস্ফিয়ার স্তরে। এই স্তরে জলীয়বাষ্প প্রবেশ করায় কিছু পরিমাণ হালকা মেঘের সৃষ্টি হতে দেখা যায়।
পরে থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য, না মেসোস্ফিয়ারের উপরে অবস্থিত এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। তাহলে মেসোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে, আর থার্মোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। দুটোকে গুলিয়ে ফেলবে না। এই স্তরে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় আছে বলে এই স্তরের আরেক নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। আর এই স্তর আছে বলে বেতার তরঙ্গ এই স্তর থেকে প্রতিফলিত হয়ে পুনরায় কি হয়, পৃথিবীতে ফিরে আসে। তাই আমরা রেডিও শুনতে পাই এবং টিভি দেখতে পাই, কারণ রেডিও ওয়েভ এবং টিভির যে ওয়েভ ফ্রিকোয়েন্সি, সেই ওয়েভ ফ্রিকোয়েন্সি কিন্তু এই আয়নিত স্তরে বাধা পেয়ে পুনরায় আমাদের অ্যান্টেনাতে বা ধরা পড়ে, যার আমরা রেডিও শুনতে পাই এবং টিভিও দেখতে পাই। এখানে বাতাসের উপস্থিতি খুব কম বলে আকাশকে কালো রঙের দেখায়। পরে হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের উপরের যে স্তর প্রায় 750 কিমি পর্যন্ত বিস্তৃত এই স্তর। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। এই স্তরে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য বেশি। ভেরি ইম্পর্টেন্ট। এখানে বায়ুমণ্ডল খুব হালকা, অর্থাৎ এক্সোস্ফিয়ার ধীরে ধীরে মহাশূন্যে গিয়ে মিলিত হয়। পরে আসি যে ভূত্বকের প্রধান বৈশিষ্ট্যগুলো কি। আমরা ভূত্বক পড়েছি না, এটা হচ্ছে পৃথিবীর বাইরের কঠিন একটা আবরণ হচ্ছে ভূত্বক। সিয়াল এবং সীমা নামক দুটি স্তর দিয়ে গঠিত। সায়াল SIAL সিলিকা আর অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত মহাদেশীয় ভূত্বক, আর সিলিকা এবং ম্যাগনেসিয়াম, যেটা সীমা বলছি, ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত মহাসাগরীয় ভূত্বক। আমরা ভূত্বকে দুটো ভাগ দেখেছি। সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে এই ভূত্বকের উপাদান। এর গড় গভীরতা প্রায় 40 কিমি। এর ঘনত্ব হচ্ছে 2.65 থেকে 2.9 গ্রাম পার ঘন সেমি। এটা ঘন সেমি হবে, ঘন সেমি, সেন্টিমিটার নয়, ঘন সেমি হবে, সেমি কিউব। ভূত্বকের উপরে শিলাসমূহ আবহবিকার দ্বারা, অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা চূর্ণ বিচূর্ণ হয় এবং সেই চূর্ণ বিচূর্ণ শিলা থেকে মৃত্তিকার সৃষ্টি হয়। তাই মুখ্য উপাদান হিসেবে কাজ করে এই ভূত্বক। মাটি সৃষ্টির মূলে আছে এই ভূত্বক। মূলত আম্লিক এবং ক্ষারকীয় শিলার সমন্বয়ে গঠিত হচ্ছে এই ভূত্বক। ভেরি ইম্পর্টেন্ট লাইন। পরে চলে যাই আমরা গুরুমণ্ডল। তাহলে পৃথিবীর শিলামণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থান করছে এই স্তর। এই স্তরটি উত্তপ্ত, গলিত এবং নমনীয় অবস্থায় রয়েছে। এই স্তরে সিলিকন, লৌহ, ম্যাগনেসিয়াম, কার্বন এবং অন্যান্য খনিজ পদার্থও রয়েছে। এই স্তরটি জলের তুলনায় প্রায় 5 থেকে 6 গুণ ভারী হয়, আর এর গড় উষ্ণতা হচ্ছে প্রায় 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেরি ইম্পর্ট্যান্ট। এই স্তরটি প্রায় 40 থেকে 2900 কিমি পর্যন্ত বিস্তার লাভ করেছে। যেগুলো করছি বক্স করে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরে হচ্ছে কেন্দ্রমণ্ডল। পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডলের নিচ থেকে কেন্দ্রবিন্দু পর্যন্ত হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের চারপাশে প্রায় 3475 কিমি এলাকা জুড়ে রয়েছে, অর্থাৎ পুরুত্ব। কেন্দ্রমণ্ডলের পুরুত্ব কত না, কেন্দ্রমণ্ডল কতটা মোটা, সেই পুরুত্ব হচ্ছে তোমার 3475 কিমি। এই কেন্দ্রমণ্ডলে লোহা, নিকেল, সীসা, পারদ প্রভৃতি ভারী উপাদান কিন্তু লক্ষ্য করা যায়। জল থেকে এই স্তরটি প্রায় 10 থেকে 12 গুণ কিন্তু ভারী, আর এই স্তরের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের কোশ্চেন আসি, জিগস ফিট।
আমরা জিগসোফিট জানার আগে চিত্রটা একটু দেখে নেই। এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। আমরা পৃথিবীর মানচিত্র দেখেছি না। একজন জার্মান ভূবিজ্ঞানী, তার নাম হচ্ছে আলফ্রেড ওয়েগনার, ওনার মতে যে আফ্রিকার পশ্চিম উপকূল আর দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলকে যদি একসঙ্গে টেনে জোড়া লাগানো যায়, তারা অবশ্যই খাঁজে খাঁজে আটকে যাবে বা মিলে যাবে। আমরা জিগসো পাজল গেম খেলেছি সেরকম। তাহলে দক্ষিণ আমেরিকার পূর্ব অংশকে এবং আফ্রিকার পশ্চিম অংশকে যদি টেনে জোড়া লাগানো যায়, তাহলে তারা খাঁজে খাঁজে মিলে যাবে। এই মিলে যাওয়াটাকেই বলা হচ্ছে জিগসো ফিট, অর্থাৎ তারা ফিট করে যাবে একসঙ্গে। তাহলে কি বলা রয়েছে জিগসো ফিট সম্পর্কে একটু দেখে নেই। যে 1912 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্টের এক বক্তৃতায় আলফ্রেড ওয়েগনার বলেন যে পৃথিবীর স্থলভাগগুলি আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে একসঙ্গে ছিল। এই বিশাল অখণ্ড যে স্থলভাগ, সেই স্থলভাগকে তিনি জার্মান ভাষায় নাম দেন প্যানজিয়া, বা যাকে আমরা বলি সুপার কন্টিনেন্ট। পরবর্তীকালে প্যানজিয়া ভাঙতে শুরু করে এবং গুরুমণ্ডলে সৃষ্ট পরিচলন স্রোতই হচ্ছে প্যানজিয়ার ভেঙে যাওয়ার মূল কারণ। এই স্রোতের প্রভাবে প্যানজিয়া ভেঙে উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে সরে যায়। তিনি এর প্রমাণস্বরূপ তিনি বলেন যে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের যে রগ অন্তরীপ আছে, সেই রগ অন্তরীপ এবং আফ্রিকার পশ্চিমে যে গিনি উপকূল আছে, সেই গিনি উপকূলের খাঁজ কাটা অংশকে যদি পরস্পর জুড়ে দেওয়া যায়, তারা খাপে খাপে মিলে যাবে। একেই তিনি বলেছেন জিগসো ফিট, অর্থাৎ তারা একসঙ্গে ফিট হয়ে যাবে। চিত্রে যেমন আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা ব্রাজিল আর এই অংশটা গিনি উপকূল, তাহলে তারা খাপে খাপে মিলে যাবে। একেই তিনি নাম দিয়েছেন জিগসো ফিট। 3 নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরে আসছি যে জীবমণ্ডল, ইংরেজি শব্দ বায়োস্ফিয়ার। বায়ো মানে হচ্ছে জীব, স্ফিয়ার মানে হচ্ছে মণ্ডল বা বলয়। তাহলে এক কথায় বলা হচ্ছে জীবমণ্ডল। পৃথিবীর বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং শিলামণ্ডলের অন্তর্গত উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, অতি সূক্ষ্ম জীবাণু প্রভৃতি যে পরিবেশে একত্রে বসবাস করে, তখন তাকে বলা হচ্ছে জীবমণ্ডল। অর্থাৎ জীবের বসবাসের উপযোগী পরিবেশ, সেটা বায়ুমণ্ডলে থাকতে পারে, বায়ুমণ্ডলে থাকতে পারে, শিলামণ্ডলে থাকতে পারে। তখন যদি জীবের বসবাসের উপযোগী পরিবেশ থাকে, তখন তাকে বলা হচ্ছে জীবমণ্ডল। পরের লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। ভূপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার উচ্চতায় নয়, গভীরতায়, ঠিক আছে, উচ্চতায় ঠিক আছে। তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটারটা গভীরতায় করে দাও। গভীরতায় প্রায় জীবের অস্তিত্ব লক্ষ্য করা যায়। জল, স্থল, বাতাসে ছড়িয়ে থাকা প্রায় 35,000 উদ্ভিদ প্রজাতি এবং প্রায় 110 লক্ষ প্রাণী প্রজাতির সমন্বয়েই জীবমণ্ডল গঠিত। পৃথিবীতে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হলে কিন্তু সমগ্র জীবমণ্ডলের ধ্বংস হবে, অর্থাৎ জীবের বাসভূমি ধ্বংস হবে, জীবের অস্তিত্ব থাকবে না। পরে কোশ্চেন আসছে বিশ্ব উষ্ণায়ন। না, তার আগে চিত্রটা দেখে নেই যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1860 সাল থেকে, অর্থাৎ শিল্প বিপ্লবের পর থেকে 1860, 1880, 1920, 1940, 60, 2000 সাল, 2020, 2040 সাল অবধি কিভাবে তাপমাত্রা বাড়ছে তার একটা রেখাচিত্র দেখানো হয়েছে। যেখানে 1860 সালে ছিল টেম্পারেচার খুবই কম ছিল, আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, তারপর 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, তারপর আরো বাড়তে বাড়তে কি হবে না প্রায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু বেড়ে যেতে পারে।
পৃথিবীর এই গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। এই গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকেই বলা হচ্ছে কিন্তু বিশ্ব উষ্ণায়ন। তাহলে গড় তাপমাত্রা 2040 সাল অবধি আমরা অনুমান করছি যে সারা পৃথিবীর উষ্ণতা 3 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাবে। বিশ্বব্যাপী 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেড়ে যাবে। এই 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেড়ে গেলে তার ফলাফল বা প্রভাব কিন্তু মারাত্মক। তাহলে পরিবেশে গ্রিন হাউস গ্যাসগুলি ক্রমাগত বৃদ্ধির ফলে বা ক্ষতিকর গ্যাসগুলির ক্রমাগত বৃদ্ধির ফলে পৃথিবীর গড় উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত 1 শতাব্দীতে পৃথিবীর গড় উষ্ণতা 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। 1 শতাব্দী, 100 বছরে। এই ঘটনাকে বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন বলেছেন। পরিবেশে গ্রিনহাউস গ্যাসগুলির বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে একটি স্তরের সৃষ্টি হয়। ওই ক্ষতিকর গ্যাসগুলো বায়ুমণ্ডলে একটা ছাতার মতো আস্তরণ সৃষ্টি করে, যার ফলে পৃথিবী থেকে তাপ বিকিরিত হতে পারে না, যার ফলে ওই তাপটা পৃথিবীতে আবার পুনরায় ফিরে আসে। এছাড়া বর্তমানে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ, যেমন জীবাশ্ম জ্বালানির অত্যধিক ব্যবহার, অর্থাৎ কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের অত্যধিক ব্যবহার, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার প্রয়োগ, কীটনাশকের ব্যবহার, গাছপালা কাটা, ফ্রিজ ও এসি থেকে নির্গত সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, জৈব পদার্থের পচনের ফলে বিষাক্ত গ্যাস মিথেন বাতাসে মিশছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি করছে। এই গ্যাসগুলো কলকারখানা এবং যানবাহন থেকে নির্গত ধোঁয়ার ফলে বিশ্ব উষ্ণায়ন কিন্তু ত্বরান্বিত হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের কিন্তু বরফ গলে গিয়ে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি করছে। এছাড়া প্রবল বন্যা, তীব্র খরা, বিধ্বংসী ঝড়, মরুভূমির প্রসার, এমনকি দুর্ভিক্ষ এবং মহামারী ঘটেছে বিশ্ব উষ্ণায়নের ফলে এবং ভবিষ্যতেও কিন্তু ঘটবে। এবার আসি মহিষসঞ্চরণ মতবাদ। সেই মহিষসঞ্চরণ মতবাদ যাওয়ার আগে আমরা চিত্রটা দেখব। যে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 225 মিলিয়ন বছর আগের ঘটনা। সেই 225 মিলিয়ন বছর আগে মহাদেশগুলোর অবস্থান এইভাবে ছিল। এটাকে নাম দেওয়া হয়েছে প্যানজিয়া। এটা ভালো করে বোঝো। তারপর প্যানজিয়ার ভাঙন শুরু হয় 150 মিলিয়ন বছর আগে। প্যানজিয়া ভেঙে দুটো অংশে ভাগ হয়ে যায়। উত্তর অংশকে বলা হচ্ছে লরেশিয়া আর দক্ষিণ অংশকে বলা হচ্ছে গন্ডওয়ানা। তাহলে দুটো ভাগ হয়। মাঝখানে যে সমুদ্র সৃষ্টি হয় সেটাই হচ্ছে টেথিস নামক টেথিস। পরের স্টেপে 100 মিলিয়ন বছর আগে মহাদেশগুলোর অবস্থান, এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এটা ইন্ডিয়া, এটা আন্টার্কটিকা, এটা অস্ট্রেলিয়া, এবং ইউরোপ এবং উত্তর আমেরিকা এক জয়েন্টে ছিল। আফ্রিকা এবং সাউথ আমেরিকা এক জয়েন্টে ছিল, তাহলে পরস্পর আলাদা হয়েছে। আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া এক জয়েন্টে ছিল। ভারত আফ্রিকার সঙ্গে যুক্ত ছিল, আলাদা হয়েছে। পরের স্টেপে বর্তমান অবস্থায় পৃথিবীর মহাদেশগুলো কি অবস্থায় অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি যে 7টা মহাদেশ এবং মহাসাগর সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই মহাদেশগুলো সরে যাওয়ার ফলে যে স্থানগুলোতে ফাঁকা স্থান সৃষ্টি হয়েছে সেই অংশে মহাসাগরগুলো সৃষ্টি হয়েছে। যেমন উত্তর আমেরিকা ইউরোপ থেকে পরস্পর সরে যাওয়ার ফলে মাঝখানে ফাঁকা হয়। আফ্রিকা দক্ষিণ আমেরিকা থেকে পরস্পর দূরে সরে যাওয়ার ফলে মাঝখানে ফাঁকা হয়, ফলে এই অংশে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। আবার ভারতের সঙ্গে তোমার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলো যুক্ত ছিল। যখন অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্ব, নিউজিল্যান্ড দক্ষিণ পূর্ব দিকে সরে যায়, তখন ভারতের দক্ষিণ অংশটা ফাঁকা হয়, তখন এই অংশে ভারত মহাসাগর সৃষ্টি হয়। কিন্তু প্রশান্ত মহাসাগর আপনি বাকি যে প্যান্থালাসের বাকি যেটুকু অংশ, সেই অংশটা কিন্তু আজকের প্রশান্ত মহাসাগর। তাহলে এটা প্যানজিয়া, তার চারপাশে ঘিরে যে জলভাগ রয়েছে যাকে সুপার ওশেন বলা হয় সেটা হচ্ছে প্যান্থালাসা। সেই প্যান্থালাসার বর্তমান রূপ হচ্ছে কিন্তু আজকের প্রশান্ত মহাসাগর। তাহলে প্রথম ভেঙে যাওয়ার পর দুটো অংশে ভাগ হয়। একটা উত্তর অংশের নাম হচ্ছে লরেশিয়া, যার মধ্যে উত্তর আমেরিকা এবং ইউরেশিয়া এবং
ইউরোপ এবং এশিয়ার অংশ আছে, সেই লরেশিয়া এবং ওয়ার্নল্যান্ডের মাঝে যে ফাঁকা স্থান সৃষ্টি হয়, সেই অংশে প্যান্থালাসার জল প্রবেশ করে টেথিস নামে একটা অগভীর সাগর বা জলাভূমি সৃষ্টি করে। তাহলে তত্ত্ব একটু দেখে নেই আমরা কি বলা রয়েছে। না, 1912 সালে আলফ্রেড ওয়েগনার প্রদত্ত যে মহীসঞ্চরণ মতবাদটি খুব জনপ্রিয়। অর্থাৎ মহীসঞ্চরণ মানে মহাদেশগুলো হাঁটি হাঁটি পা পা করে সরছে। এই তত্ত্ব অনুযায়ী মহাদেশগুলি গুরুমণ্ডলে সৃষ্ট পরিচলন স্রোতের প্রভাবে ভেসে বেড়াচ্ছে। ওয়েগনার মনে করেন, আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে পৃথিবীর সব মহাদেশগুলি পরস্পর যুক্ত হয়ে এক বিরাট স্থলভাগ বা একটা সুপার কন্টিনেন্ট তৈরি করে বা মহামহাদেশ তৈরি করে অবস্থান করত। তিনি তার নামকরণ করেন প্যানজিয়া। এই প্যানজিয়াকে ঘিরে থাকত এক বিশাল মহাসাগর, যাকে বলা হয় সুপার ওশেন, যার নাম হচ্ছে তিনি জার্মান ভাষায় দেন প্যান্থালাসা। পরে কি হয় না, আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে এবং ভেঙে যাওয়া টুকরোগুলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সরে যায়, সরে যাওয়ার ফলে বিভিন্ন মহাদেশ এবং মহাসাগরগুলোর সৃষ্টি হয়েছে। এই তত্ত্বটিকে বলা হচ্ছে মহীসঞ্চরণ মতবাদ বা চলমান মহাদেশ তত্ত্ব। এবার আসি যে ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে বিশ্ব উষ্ণায়নের যে কারণগুলো, সে কারণগুলো কি কি। না, গত 1 শতাব্দীতে পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে? না, গ্রিন হাউস গ্যাসগুলোর প্রভাব। না, বিশেষ করে কার্বন ডাই অক্সাইড সবচেয়ে বেশি প্রধান গ্রিন হাউস গ্যাস, মিথেন, সিএফসি এবং যানবাহন এবং শিল্প কলকারখানা থেকে নির্গত হয়ে বাতাসে মিশছে। এই বিষাক্ত গ্যাসগুলি পৃথিবীর চারদিকে আবরণ তৈরি করে, যা পৃথিবী থেকে তাপ বিকিরণে বাধা পায়। ফলে দিনের পর দিন এই তাপ সঞ্চিত হয়ে পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দেয়। সেকেন্ড হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনের পরিমাণ বৃদ্ধি। বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স দ্রব্য যেমন ফ্রিজ, এসি থেকে সিএফসি গ্যাস নির্গত হয়, যা পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। প্রচুর পরিমাণে কয়লা, খনিজ তেল প্রভৃতি জীবাশ্ম জ্বালানির দহনের ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড কিন্তু সবচেয়ে বেশি তাপ শোষণ করে এবং বিশ্ব উষ্ণায়নে যার ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি। বিশেষ করে পচা জলাভূমি, গোবর গ্যাস, পচনশীল জৈব আবর্জনা থেকে এই মিথেন গ্যাস সৃষ্টি হয়, যা বিশ্ব উষ্ণায়নের পক্ষে কিন্তু ক্ষতিকর। এছাড়া আমরা বৃক্ষ শোধন করে চলেছি, যার ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে বিশ্ব উষ্ণায়ন ত্বরান্বিত হচ্ছে। তাহলে ফলাফলগুলো দেখে নেই। না, প্রথম হচ্ছে উচ্চ পার্বত্য অঞ্চল এবং মেরু অঞ্চলে সঞ্চিত যে বরফ, সেই বরফ কিন্তু গলে যাবে এবং বরফ গলে গেলে সেই বরফ গলা জল সমুদ্রে এসে পড়বে। সমুদ্রের জলতল অনেক উপরে উঠে যাবে। ফলে নিচু এলাকাগুলো, যেগুলো দ্বীপময় দেশ, সেই নিচু এলাকাগুলো জলের তলায় তলিয়ে যাবে। সেখানকার বসতি, কৃষিক্ষেত্র সবই সমুদ্রের তলায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় হচ্ছে বৃষ্টিপাতের বন্টনের বৈষম্য বৃদ্ধি পাবে। অর্থাৎ কখনো প্রবল বৃষ্টিপাতে বন্যা হবে, আবার কখনো হয়তো বৃষ্টির অভাবে খরা দেখা দিতে পারে, যদি গ্লোবাল ওয়ার্মিং এই হারে হতে থাকে। মরুভূমির প্রসার ঘটবে, অর্থাৎ মরুভূমির আয়তন বৃদ্ধি পাবে, যেমন সাহারা মরুভূমির আয়তন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের ভারতের যে থর মরুভূমি, সেই থর মরুভূমির আয়তন বৃদ্ধি পাচ্ছে। কারণ আবহাওয়া শুষ্ক হচ্ছে, যার ফলে কিন্তু মরুভূমির বালি উড়ে গিয়ে জায়গা দখল করে মরুভূমি কিন্তু সম্প্রসারিত হচ্ছে। শুষ্ক অঞ্চলে জলের সংকট বৃদ্ধি পাবে। জীবাণু ও ছত্রাকের বংশবৃদ্ধি ঘটবে। শীতল জলবায়ুর কিছু প্রাণী তারা বিলুপ্ত হয়ে যাবে। বিধ্বংসী ঝড়, সুপার সাইক্লোনের সংখ্যা বৃদ্ধি পাবে। এমনকি এর ফলে শস্যহানি থেকে শুরু করে দুর্ভিক্ষ ঘটবে, মহামারী পর্যন্ত ঘটতে পারে এই বিশ্ব উষ্ণায়নের ফলে। পরে আসি লাস্ট কোশ্চেন,
আজকের যে শিলামণ্ডল, যার উপর আমরা ঘর বাড়ি তৈরি করে বসবাস করছি, যার উপর হাঁটাচলা করছি, যার উপর আমরা খেলাধুলা করছি, সেই শিলামণ্ডলের গুরুত্ব কি না। প্রথম গুরুত্ব হচ্ছে হাজার হাজার বছর ধরে শিলা ক্ষয় পেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে কিন্তু মাটির সৃষ্টি। তাহলে মাটির সৃষ্টিতে কিন্তু শিলামণ্ডলের গুরুত্ব রয়েছে। যদি মাটির সৃষ্টি না হতো তাহলে কিন্তু চাষবাস সম্ভব হতো না। মাটির ওপর উদ্ভিদ এবং প্রাণী কিন্তু নির্ভরশীল। এই মাটি থেকেই তারা কিন্তু পুষ্টি নিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং প্রাণীরা উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে। মাটি না থাকলে উদ্ভিদও সৃষ্টি হতো না। শিলামণ্ডল থেকে আমরা বিভিন্ন প্রয়োজনীয় ধাতু এবং খনিজ পদার্থ যেমন তামা, লোহা, সোনা, চুনাপাথর, অ্যালুমিনিয়াম, জিপসাম প্রভৃতি পাই। এছাড়া কয়লা, খনিজ তেল তো পাই, যা আমাদের দৈনন্দিন জীবনের যথেষ্ট প্রয়োজনীয়। আবার শিলামণ্ডল থেকে প্রাপ্ত কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস, যেগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি, সেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি। শিলামণ্ডলের মধ্যে সঞ্চিত ভূগর্ভস্থ জল, ভৌম জল যেটাকে আমরা বলি, সেই জল আমরা পানীয় হিসেবে ব্যবহার করছি এবং চাষের কাজে জলসেচে হিসেবে আমরা ব্যবহার করছি। তাই শিলামণ্ডলের গুরুত্ব কিন্তু রয়েছে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই স্টপ করছি। অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টসে পাঠিয়ে দাও, আমি চেষ্টা করবো অ্যান্সার দিতে। অবশ্যই শেয়ার করতে ভুলবে না, কারণ এই চ্যানেলের মোটেই হচ্ছে লার্নিং, কেয়ারিং অ্যান্ড শেয়ারিং। যত বেশি শেয়ার করবে তত বেশি কিন্তু বন্ধু বান্ধবরা পড়ার সুযোগ পাবে এবং নোট করার সুযোগ পাবে। কারণ এই ভিডিওটা বারবার দেখে তোমরা নোট রেডি করতে পারো, কারণ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এখান থেকে অসংখ্য কোশ্চেন যেগুলো আলোচনা করেছি সেগুলো আমি বেছে বেছে করেছি আলোচনা, সেই কোশ্চেনগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল।